ট্রাম্পের বাড়তি শুল্ক এবং রোহিঙ্গা যন্ত্রণায় বাংলাদেশে জানানো হয়েছে মার্কিন মন্ত্রীদের। পাকিস্তানের ব্রিফিংয়ে গণহত্যা এড়িয়ে গেলেও আলোচনা ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ। বাংলাদেশকে সংখ্যালঘুদের অধিকারে মনোনিবেশের পাল্টা পরামর্শ রণধীর জয়সওয়ালের। মাথায় কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল, সামনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। আরাকান আর্মির কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নতুন সংকটের কথা মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীদের জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরাসরি আলোচনা করতেও পারছে না, আবার তাদের এড়িয়ে যেতেও পারছে না। তিনি বলেন, আরোপিত মার্কিন বাড়তি কর স্থায়ী প্রত্যাহারে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের বিষয়ে তাদের জানানো হয়েছে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বৃহস্পতিবার দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু গুরুত্ব পায়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আরাকানের বেশিরভাগ এলাকা আরাকান আর্মির দখলে থাকায় প্রত্যাবাসনে নতুন বাস্তবতার বিষয়টি মার্কিন মন্ত্রীদের জানানো হয়েছে। তিনি বলেন, বৈধ রাষ্ট্রীয় কর্তৃপক্ষ না হয় আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরাসরি আলোচনা করতে পারছে না। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায়, তারপর শান্তি আসবে না। এটা আমি খুব শক্তভাবে বলেছি এবং বলেছি যে এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে বাংলাদেশের উপর বাড়তি করের বিষয়টি নিয়ে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। উপদেষ্টা জানান, বিদেশগামীদের ৮০% সমস্যা ঢাকা থেকে সৃষ্টি, আর ২০% হয় গন্তব্য দেশে গিয়ে। এসব সমস্যা সমাধানে কূটনীতিকদের নির্দেশ দেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠক। ১৯৭১ সালে গণহত্যা নিয়ে বাংলাদেশ ক্ষমা চাওয়ার দাবি করলেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং ব্রিফিংয়ে এ বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এমনকি স্বাধীনতা পূর্ব সম্পদের ক্ষতিপূরণের বিষয়ে কথা বলেনি দেশটি। তবে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে আলোচনা চালিয়ে যেতে দেশটির সম্মত হওয়ার বিষয়টি ইতিবাচক বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইমরুল কায়েসের আরও একটি রিপোর্ট। বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে স্বাধীনতা পূর্ব সম্পদ ফেরতের পাশাপাশি ১৯৭১ সালে চালানো গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি জানায় বাংলাদেশ। ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। তবে পাকিস্তানের দেয়া বিবৃতিতে এ বিষয়ে কোনো উল্লেখই করা হয়নি। এমনকি পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সফর পরবর্তী ব্রিফিংয়েও এ নিয়ে কথা বলেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ব্যবসা বাণিজ্য, শিক্ষা, কৃষি সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার কথা বললেও ক্ষমা চাওয়া সংক্রান্ত আলোচনা কিংবা ১৯৭১ সাল নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি তিনি। Pakistan and Bangladesh convened the 6th round of foreign secretary level bilateral consultations in Dhaka. পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। পাকিস্তানের এটা ছিল অ্যাবসলিউটলি কার্সি করেন আমার সাথে, কারণ তার মিটিং ছিল ফরেন সেক্রেটারির সাথে। কাজে ফরেন সেক্রেটারি কি আলাপ হয়েছিল এটা তো বলেছেন, এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। দীর্ঘদিন পর অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ক্ষমাচার প্রসঙ্গটি তুলে ধরার বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা। আমরা আমাদের দিক থেকে বিষয়টাকে ফ্ল্যাগ করলাম। এখন আমরা এটাও বুঝি যে এটা তো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। তো কাজেই পররাষ্ট্র সচিব পর্যায়ে এর জবাব পাওয়া আমি প্রত্যাশা করি না। রাজনৈতিক পর্যায়ে যখন আলাপ আলোচনা হবে তখন আপনি একটা জবাবের আমরা আশা করতে পারি। আমাদের দাবি যৌক্তিক, তো কাজে যেহেতু দাবিটা যৌক্তিক সেহেতু তারা হয়তো আজকে না হোক কালকে সেই দাবিটা মানবে, এটা আমার বিশ্বাস। অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে আলোচনা এবং সুসম্পর্ক একসাথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা সাবেক এ রাষ্ট্রদূতের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সহিংসতায় ৩ জন নিহত হওয়ার বিষয়ে নিন্দা জানিয়ে বাংলাদেশের মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। শুক্রবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গের ঘটনাবলী সম্পর্কে বাংলাদেশের পক্ষের মন্তব্য ভারত প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলমান নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার বিষয়টি প্রায় প্রকাশ্য ও কপট অপচেষ্টা। তিনি আরও বলেন, অযৌক্তিক মন্তব্য করার পরিবর্তে বাংলাদেশ তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করলে আরও ভালো করবে। এছাড়াও এ ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল, চেষ্টা করেও দেশটির এই নাম মুছে ফেলতে পারবে না। এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ভারতে মুসলমানদের উপর হামলার নিন্দা প্রকাশ করেন। পাশাপাশি মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানান। ভারত একক হিন্দু রাষ্ট্র কায়েম করতে গেলে মুসলমানরা নয়, বরং দেশটির হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হবেন। ভারতে মুসলমানদের নিপীড়ন ও উৎখাতকে প্রকৃতি ও নীতিগত সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সংঘাত ভারতের ভৌগোলিক অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে এমন আশঙ্কার পাশাপাশি পুরো দক্ষিণ এশিয়ায় বৃহত্তর সংঘাত তৈরি করবে বলে মনে করেন তারা। ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে ওআইসি ও জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ভারতে মুসলিম নিপীড়নের বিষয়টি বিভিন্ন সময় আলোচিত হয়ে আসছে। শুধু ধর্মীয় নয়, আর্থিক, সামাজিক, এমনকি সরকারি সুযোগ সুবিধার মতো বিষয়গুলিতেও মুসলমানদের বঞ্চিত করার অভিযোগ পুরনো। বিভিন্ন ইস্যুতে হামলা চালানো আর হতাহতের ঘটনা ঘটছে প্রায়। সবশেষ একটি মসজিদ থেকে মুসল্লিদের বের হওয়ার সময় বেধড়ক লাঠিপেটা করে পুলিশ। কোথাও আবার মসজিদের সামনে উচ্চস্বরে গান বাজিয়ে ধারালো অস্ত্র উঁচিয়ে মহড়া দিচ্ছে উগ্রপন্থীরা। সমগ্র ভারতে আরএসএস ও বিজেপির একক হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আসাম, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যে চলছে মুসলিম নির্যাতন। শুধু মুসলিমদের উপরই নয়, অন্য জাতিগোষ্ঠীর মানুষের উপরও হচ্ছে হামলা। সবকিছুর পেছনের কারণ ভারতকে হিন্দু রাষ্ট্র করার পায়তারা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, মুসলিম নির্যাতন বন্ধ না করলে হুমকিতে পড়তে পারে বৃহত্তর ভারতের অস্তিত্ব। ভারতের আপনার 30 কোটি মুসলমান বা সংখ্যালঘু অন্য জাতিগোষ্ঠী, খ্রিস্টান সম্প্রদায় বা বৌদ্ধ, তাদেরকে আপনি যদি রুট আউট করে একক হিন্দু রাষ্ট্র করতে চান বা তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চান, সেটা কখনোই সম্ভব হবে না। সেটা শুধু ভারতের ভৌগোলিক অস্তিত্ব না, হুমকির সম্মুখীন করবে না, এই অঞ্চলে দক্ষিণ এশিয়াতে বৃহত্তর সংঘাত তৈরি করবে। এবং সেখানে যেহেতু মুসলিম ধনী রাষ্ট্রগুলো আপনার সদস্য, তারা যদি চায়, সত্যিকার তারা যে মেন করে, তারা কিন্তু সাংঘাতিকভাবে প্রেসার দিতে পারে। বিশেষ করে ভারতের সাথে আপনার মুসলিম দেশগুলোর কিন্তু ব্যাপক ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। দেশটিতে মুসলিম নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ার পাশাপাশি ওআইসি ও জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান তাদের। সেকুলার ভারতে ফেরার কোনো বিকল্প নাই। খুব দ্রুত ভারতের মানুষ যদি সিদ্ধান্ত না নেয় যে তারা এই বিজেপি আরএসএস এর খপ্পর থেকে যদি মুক্তি না হয়, তাহলে ভারতের কিন্তু অস্তিত্ব হুমকির মুখে পড়বে। মুসলিম যারা মোড়ল, তাদেরকে যদি ওইভাবে চাপ দিতে পারে যে আপনারা একটা শক্ত অবস্থান গ্রহণ করুন, তখন বাধ্য হবে যে অর্থনীতি এমন একটা জিনিস, অর্থনীতি যদি একটা ভঙ্গুর হয়ে পড়ে, মেরুদণ্ড যে দুর্বল হয়, তখন আমি যে কোনো ছাড় দিব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিলিজিয়াস ফ্রিডম কমিটি ভারতকে জাতিগত নিপীড়ন বন্ধে সতর্ক করলেও কর্ণপাত করেনি মোদী সরকার। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার নতুন বাংলাদেশ তৈরি করতে পারেনি বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ইমাজিন নেক্সট ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সংস্কৃতি তৈরির নতুন বাংলাদেশ শীর্ষক গোল টেবিল বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে আলোচনায় এ মতামত উঠে আসে। বক্তারা বলেন, সংস্কৃতির বিকাশ হলেই একটি সুন্দর গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন সম্ভব। তবে অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পরিচালনার কার্যক্রমে তা পরিলক্ষিত হয়নি। এ সময় বিরাজমান রাজনীতিতে বিএনপির অন্তর্কন্দল ও নির্বাচন বিষয়ে সময় বেঁধে দেওয়ার সমালোচনা করেন বক্তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে। তারা চাচ্ছে না দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক, ক্ষমতার লোভ পেয়ে বসেছে তাদের। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফা শীর্ষক কর্মশালায় তিনি
এসব কথা বলেন। সেলিমা রহমান আরো বলেন, জনগণের অধিকার আদায় ও ভোটাধিকার রক্ষায় নির্বাচন চায় বিএনপি। সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে উদ্বোধন করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এই সময় তিনি রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার বিস্তারিত তুলে ধরে প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতা এবং দলকে সংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আজকে সংস্কার নিয়ে অনেক কথা বলে নির্বাচনকে পিছিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তা আমরা হতে দেব না। সংস্কার হলো চলমান, সংস্কার হলো ধারাবাহিকতা। আজকে যেটা ভালো, কালকে সেটা ভালো নাও হতে পারে, কালকে হয়তো আবার পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনের ধারায় ধারায় সংস্কার চলে আসে। আমরা নির্বাচন চাই, জনগণের আস্থার জন্য নির্বাচন চাই, জনগণের গণতন্ত্রের জন্য নির্বাচন চাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে সবাই যেন এক হয়ে একভাবে কাজ করতে। ৩১ দফার মধ্যে আছে পুরো বাংলাদেশের রূপরেখা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানচিত্র, আগামীর বাংলাদেশ এই ৩১ দফার মধ্যে আছে। কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তেজগাঁওয়ে ৭ রাস্তা মোড় এলাকায় ৬ দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন এই বিক্ষোভ মিছিল করে। শুক্রবার দুপুর ২:১টার দিকে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হল গেট থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি ৭ রাস্তা মোড় ঘুরে পলিটেকনিকের দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের কাফনের কাপড় পরে ব্যানার, ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান, না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। লিটারে ১৪ টাকা বেড়ে ১৮৯ টাকায় কিনতে হচ্ছে নিত্যপণ্যটি। সম্প্রতি সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা ও পাম তেলের দাম ১২ টাকা বাড়ানোর ঘোষণা দেন ব্যবসায়ীরা। এ দাম মেনে নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেই হিসেবে প্রতি ৫ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, আগে যা ছিল ৮৫২ টাকা। নতুন দাম বাজারে কার্যকর হওয়ায় বেড়েছে তেলের সরবরাহ, তবে দাম বাড়ায় অসন্তুষ্ট ক্রেতারা। পেঁয়াজের দামও বেড়েছে, কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। সবজির দামও কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। কমেছে মাছের দর। বিক্রেতারা বলছেন কেজিতে ১৫০ থেকে ২০০ টাকা কমে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। কেজিতে ৩০ টাকা কমে সোনালী মুরগি ২৬০ টাকা এবং ব্রয়লার কেজিতে ২০ টাকা কমে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ট্রাম্পের বাড়তি শুল্ক এবং রোহিঙ্গা যন্ত্রণায় বাংলাদেশে জানানো হয়েছে মার্কিন মন্ত্রীদের। পাকিস্তানের ব্রিফিংয়ে গণহত্যা এড়িয়ে গেলেও আলোচনা ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, বাংলাদেশকে সংখ্যালঘুদের অধিকার মনোনিবেশের পাল্টা পরামর্শ রণধীর জয়সওয়ালের। মাথায় কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল, সামনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। দর্শক ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।